আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার কৃপায় আল্লাহ তাআলা ভালো রাখছে। আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পর্যায় সারণী। পর্যায় সারণীর চ্যাপ্টার। আপনারা এই ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট জানেই যে পর্যায় সারণীকে রসায়নের মানচিত্র বলে। সুতরাং কোনো ব্যক্তি যদি রসায়নে ভালো করতে চায় তাহলে ওই ব্যক্তিকে বা ওই ছাত্রকে অবশ্যই পর্যায় সারণী খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। আলহামদুলিল্লাহ, এই ভিডিওতে আমি এমন ভাবে সাজিয়েছি যাতে পর্যায় সারণী আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন, ইলেকট্রোমেনাস খুব ভালোভাবে বুঝতে পারেন, বিভিন্ন টপিকস খুব ভালোভাবে যাতে আপনি বুঝতে পারেন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন। ইনশাআল্লাহ এই নিয়ে সামনে আলোচনা হবে। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Sing with me. তো বন্ধুরা, আমরা বা আমি আমার চ্যানেলটার নাম দিয়েছি অ্যাডোব টিউশন। অ্যাডোব টিউশন এখানে গতানুগতিক স্কুলের মতো পড়াশোনা হবে না, এখানে সরাসরি বই খাতা নিয়ে আপনাদেরকে বসে যেতে হবে। আমি টিউশন বা একটা টিউশনে যাইলে আমরা যেভাবে ছাত্রদেরকে খুব আন্তরিকতার সহিত বই থেকে সরাসরি বুঝাই, আমার এখানে এরকম সরাসরি বই থেকে আপনাদেরকে বোঝানো হবে। সুতরাং যারা পড়তে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক তারা অবশ্যই বই নিয়ে বসে যান। আর এইচএসসি অ্যাডমিশন টেস্ট যারা দিবেন তারাও ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে পারেন। আপনি দেখলে আপনার বেসিক নলেজ অনেক বেড়ে যাবে। এইচএসসি তে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম এই পর্যায় সারণী এই চ্যাপ্টারটা, কিন্তু এখানে অর্থাৎ নবম দশমে কিছু বেসিক দিছে, ওই বেসিক গুলো আপনার এখান থেকে আত্মস্থ করা লাগবে। সুতরাং চলেন ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, পটভূমি অর্থাৎ পর্যায় সারণীর পটভূমিতে আমরা দেখতে পাই 1789 সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ে সর্বপ্রথম ধাতু ও অধাতু এই দুই ভাগে পর্যায় সারণীর মৌলসমূহকে ভাগ করেন। পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী ডোভেইনার 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে এইরূপ প্রস্তাব দেন, যাকে বলে ডোভেরিয়ানের ত্রয়ী সূত্র। 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। পরবর্তীতে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ, যাকে পর্যায় সারণীর জনক বলা হয়, উনি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের নিজ নিজ পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় এই ধরনের একটা সূত্র দেন। তা পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী মোসলে বলেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন তাদের নিজ নিজ পারমাণবিক সংখ্যার পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়। সর্বমোট শেষ পর্যন্ত আমরা পাই পর্যায় সারণী বর্তমান প্রচলিত, এতে 118টি মৌলিক পদার্থ স্থান পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নবম দশম শ্রেণীর যে পর্যায় সারণীটা ছিল বইতে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরাও খুব ভালো করে লক্ষ্য করো, দেখো যে এটি 18টি গ্রুপ 1A, গ্রুপ 2A, গ্রুপ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12 পর্যন্ত গিয়েছে। আবার শুরু হয়েছে দেখো গ্রুপ 13A, 14A, 15A, 16A, 17A এবং 18। তাহলে আমরা এখন তোমাদেরকে পর্যায় সারণী নিয়ে একটু বলবো। তুমি এখানে দেখতে পাচ্ছ গ্রুপ 1A-তে আছে প্রায় 60টি মৌল, গ্রুপ 2A আছে প্রায় 6টি মৌল, মাঝখান দিয়ে 3 থেকে 12 এগুলোকে বি গ্রুপ ধরে। বর্তমানে এখন সবগুলোকে এ গ্রুপেই হিসাব করে বা এ গ্রুপ বি গ্রুপ এরকম ভাগ করে না। তবে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ 3 থেকে 12 অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত এগুলা আপাতত কিছুক্ষণ পরে তোমাদেরকে বোঝানো হবে। এখন আমাদের বোঝানোর মূল টপিক্সটা হচ্ছে গ্রুপ 1, 2, 13, 14, 15, 16 অ্যান্ড 17, 18। আমরা প্রথমে পর্যায় সারণীর মূল বিষয় হচ্ছে গ্রুপ 1-এ যে সকল মৌল আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্র্যাঙ্কশিয়াম। গ্রুপ 2-এ আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে আমরা গ্রুপ 13-এ আছে
বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এর পরবর্তীতে 14তে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম, প্লাম্বাম। স্টেনাম মানে টিন, প্লাম্বাম মানে লেড। পরবর্তীতে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এভাবে পরবর্তী গ্রুপগুলোতে আছে। তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলবো গ্রুপ 17। হ্যাঁ, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এগুলো মনে রাখার কৌশল হচ্ছে তুমি বারবার প্রায় 3 মিনিট বা 4 মিনিট যখন এভাবে পড়বা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এভাবে যখন তাড়াতাড়ি পড়বা এগুলো সহজে মুখস্থ হয়ে যায়, এটা পরীক্ষিত। পরবর্তীতে 18 নাম্বার, এখানে আছে নিষ্ক্রিয় গ্যাসসমূহ। এগুলো যদি তুমি পড়ো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলোও যদি তুমি বারবার প্র্যাকটিস করো 5 থেকে 6 মিনিট পর্যন্ত, তোমার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে বলিনি, গ্রুপ 1, 2, গ্রুপ 1-এর প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। গ্রুপ 2-এর প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন। এমনইভাবে গ্রুপ 13, 14, 15, 16 এই গ্রুপগুলোর শেষ কক্ষপথে 3টি, 4টি, 5টি, 6টি এরকম ইলেকট্রন আছে। আবারও বলে রাখি, গ্রুপ 17 এটাকে বলে হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 18 এটাকে বলে নিষ্ক্রিয় গ্রুপ। গ্রুপ 18 শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। তাহলে এখন আমাদের মূল বিষয় হচ্ছে গ্রুপগুলা কিভাবে আমরা মনে রাখবো। তাহলে ইনশাল্লাহ দেখা যাক কিভাবে গ্রুপ মনে রাখা যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপ 1-এ এখানে আমরা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্র্যাঙ্কশিয়াম। তো এটার একটা সহজ ফর্মুলা, অর্থাৎ যে ছন্দ আকারে আপনারা মনে রাখতে পারবেন, ওই ছন্দটা হচ্ছে হাইরে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। হাইরে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সাজাবে ফ্র্যাঙ্কশিয়াম ফ্রান্সে। কি সুন্দর মনে রাখা যায় ইনশাল্লাহ। 2 বার শুধু আপনারা যদি ছন্দটা পড়েন আমার মনে হয় আর ভুলবেন না। এরপর গ্রুপ 2, এখানে আছে বেগুনি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেগুনি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, মোগলাই, ক্যালসিয়াম, কাবাব, স্ট্রংসিয়াম সরিয়ে বেরিয়াম বাটিতে রেডিয়াম রাখো। কি সুন্দর হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 13-এ। গ্রুপ 13-এ আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ট্যালোরিয়াম। তো আপনি মনে রাখতে পারেন বি বোরন, বাংলাদেশ, আওয়ামী লীগ, অ্যালুমিনিয়াম, গেলো, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তালে। বাংলাদেশ, আওয়ামী লীগ, গেলো, ইন্ডিয়ার তালে। বন্ধুরা, এটা যদিও আসলেই বাস্তব। বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের দেশ ইন্ডিয়ার তালেই আছে। তো মনে রাখতে পারি বাংলাদেশ, আওয়ামী লীগ, গেলো, ইন্ডিয়ার তালে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ট্যালিয়াম। তাহলে ইনশাল্লাহ এরপর 14 গ্রুপে আমরা যাই। 14 গ্রুপে প্রোটিনে আছে কার্বন, সিলিকন, গ্যালিয়াম, স্টেনাম, প্লাম্বাম। তো আমরা এটা সহজ ফর্মুলা যেভাবে আমরা এই মনে রাখতে পারবো সেটা হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম, প্লাম্বাম। কার্বন চলো, সিলেট, সিলিকন, জার্মেনিয়াম গেলো, স্টেনাম সানগ্লাস, ফিবি পাবো। আমি মনে করি মাত্র 3 থেকে 4 বার যদি পড়েন ইনশাল্লাহ আর কখনোই ভুলবেন না। পরবর্তীতে 15 গ্রুপে আমরা আছি যে এখানে বলা হয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো নদীতে নাইট্রোজেন, পানি, আর্সেনিক, বিসমাথ সব, অ্যান্টিমনি সব, বিসমাথ বিকেলে। এরপর আমরা গ্রুপ 16-এ অক্সিজেন, ও এস, এসিতে পড়ে। কত সুন্দর না? একদম অল্প কয়েকটা তুমি যদি দেখো ইনশাল্লাহ পারবা। ও অক্সিজেন, এস সালফার, এসি সিলিনিয়াম, টেলিয়াম, পোলানিয়াম। ও এস এসিতে পড়ে। পরবর্তীতে 17-এ যেটা বলাই হয়েছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, বারবার যদি 4 মিনিট পড়ো ইনশাল্লাহ জীবনে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝেছো যে গ্রুপ 1-এ, 2-এ, গ্রুপ 13-এ দেখো 4 এখানে প্রত্যেকটা শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন। 15 এখানে প্রত্যেকটা শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। 16 এখানে প্রত্যেকটা শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন। 17 প্রত্যেকটা শেষ কক্ষপথে 7টা। 18 প্রত্যেকটা শেষ কক্ষপথে 8টা। গ্রুপ 1-এর প্রত্যেকটা শেষ কক্ষপথে 1টা। গ্রুপ 2-এর প্রত্যেকটা শেষ কক্ষপথে 2টা। গ্রুপ 13-এর শেষ কক্ষপথে 3টা করে। তাহলে ইনশাল্লাহ আমাদের পর্যায় সারণীর এই গ্রুপগুলা আমরা পরিচিত হলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়।
তো ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতে পারেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন পর্যায় সারণীতে এ বা বি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এটা নবম দশমের ছেলেরা যদিও না বুঝে, পরবর্তীতে ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে গেলে তারা বুঝবে ইনশাল্লাহ। এখন তাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ইলেকট্রন বিন্যাস করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডায়াগ্রাম সাজিয়েছি। এই 1s 2s 2p 3s 3p 3d এভাবে আপনি সাজান 4s 4p 4d 4f। জাস্ট যখন আপনি ভুলে যাবেন এটার পরে এখানে আছে 1s, এখানে 2s, এরকম অ্যারো দিই, আপনি বুঝতেছেন যে এটা এদিকে আসছে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। আপনি অ্যারো চিহ্নগুলা স্পষ্ট আমার মনে হয় দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে। এখন আপনার যদি ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে করতে হয় আপনাকে এই চারটা মুখস্থ করতে হবে, অর্থাৎ 1s 2s 2p 3s 3p 4s 3d 4p, এই চারটা আপনাকে মনে রাখতে হবে। তো মনে রাখতে যদি নাও পারেন পরীক্ষার হলে, কিন্তু এই ডায়াগ্রামটা দিয়ে আপনি এই ইলেকট্রন বিন্যাসটা করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন আপনাদেরকে ইলেকট্রন বিন্যাস কীভাবে করবেন তার পূর্বে একটা ধারণা দিই। আপনি মনে রাখবেন এস অরবিটালে সব সময় 2টা ইলেকট্রন যাবে। আপনি মনে রাখবেন পিতে সব সময় 6টা এবং ডিতে সবসময় 10টা ইলেকট্রন থাকবে। এই হিসেবে আপনি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবেন। আবার আউটভাও নীতি অনুযায়ী আপনি হিসাব করতে পারবেন যে সব সময় ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে গিয়ে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে পৌঁছে। এই নিম্ন শক্তির অরবিটাল আর উচ্চ শক্তির অরবিটালের ক্ষেত্রে আপনি এই ডায়াগ্রামটা ফলো করতে পারেন। এখানে দেখেন খুব স্মার্টলি দেওয়া হয়েছে। এখানে যেটা পূর্বে আছে 1s 2s এগুলো সব নিম্ন শক্তি থেকে ক্রমান্বয়ে উচ্চের দিকে চলে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। আমরা আগেই বলেছি 1s2 2s2 2p6 3s2 3p এই চারটা। তো এখানে দেখতে পাচ্ছেন বোরন 5, প্রথমে 1s2 s 2টা, 2s2 2টা, তারপরে p। এখন এখানে 4টা হয়ে গেছে। পিতে তো সর্বোচ্চ 6টা থাকতে পারে, কিন্তু এখানে আমাদের ইলেকট্রন আছে বোরনে 5টা। তো সুতরাং এখানে একটাই দিই বোরন। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেন 4টা 3টা 7টা হয়। অক্সিজেনের ক্ষেত্রে দেখেন পিতে 4, এরপরে দেখেন পিতে 5, এখানে 4 4 5 9, ফ্লোরিন 9, নিয়ন 10, ফি 6। এখানে একটা জিনিস হিসেব করে দিই। আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন বন্ধু? 8টা ইলেকট্রন। আপনি হিসাব করে ফেলছেন যে এটি 8ম নাম্বার গ্রুপে। আপনি উপরেরটা ফ্লোরিনের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন যে 2s2 2p5, এখানে 7টা ইলেকট্রন। শেষ কক্ষপথ, শেষ শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তরে 7টা ইলেকট্রন, মানে এটা 7ম নাম্বার বা 17 গ্রুপে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন, এসতে 2টা, পিতে 4, এখানে অক্সিজেন 16 নাম্বার এতে। এভাবে আপনার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হিসেব করে আপনি গ্রুপ নির্ণয় করে ফেলতে পারেন। এবার আসি বন্ধুরা, কিভাবে আমরা পর্যায় নির্ণয় করব। মনে রাখবেন যে শক্তি স্তরে আছে শেষ কক্ষপথ যেটা আছে ওইটাই মূলত পর্যায় নির্দেশ করে। আমি আবার বলছি, কিছুক্ষণ আগে বলছি যে গ্রুপ কিভাবে নির্ণয় করে, এখন যে শক্তি স্তরে আছে ওইটাই মূলত পর্যায় নির্ণয় করে। আপনি দেখতে পাচ্ছেন সিলিকন 1s2 2s2 2p6 3s2 3p2, হ্যাঁ এরকম ইলেকট্রন বিন্যাস অনুযায়ী গেছে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে শেষ কক্ষপথ 3s2 3p2 3s2 3p2, তার মানে এটা শেষ কক্ষপথ কত? 3s2 3p2। তাহলে আমরা বলতে পারি এটার পর্যায় হচ্ছে 3। আবার দেখেন শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এটা 14A গ্রুপের মৌল। তাহলে ইনশাল্লাহ আমরা শিওর যে কীভাবে পর্যায় নির্ণয় করবো, কীভাবে গ্রুপ নির্ণয়। বন্ধুরা এরপরে আপনাদের এই নবম দশমের এখানে যে আছে টপিকস, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। কিছুক্ষণ আমরা পর্যায় সারণী, গ্রুপ নির্ণয় সব কিছু ইনশাল্লাহ দেখানো হয়েছে। এখন হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌল পর্যাবৃত্তিকভাবে মৌলের ধর্মের কিছুটা পরিবর্তন হয়, এটাকেই বলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আর এখন আমি আপনাদেরকে খুব সহজেই আপনাদেরকে আমি দেখাবো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম কিভাবে চেঞ্জ হয়। তার জন্য একটা জিনিসেই এই যথেষ্ট, আপনারা এটা নোট করে ফেলতে পারেন যে এটা মনে রাখেন ইনশাল্লাহ, আর জীবনেও ভুলবেন না। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বি ধা খা প আ হ্রাস পায়। আপনি
মনে রাখেন বি ধাক্কা প আর হ্রাস পায় আর বাকি সব কিছু বৃদ্ধি পায়। এখন আপনি বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, ক্ষারীয় ধর্ম, পরমাণুর আকার হ্রাস পায় আর বাকি যত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, সব কিছু বৃদ্ধি পায়। আবার বলছি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বি ধাক্কা প আ হ্রাস পায়, বাকি সব কিছু বৃদ্ধি পায়। মূল ধাতব ধর্ম, ধাতব ধর্ম, ধাতুসমূহের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, এটা আমি তোমাদেরকে পূর্বেই বলছি। তো তোমরা যেহেতু ছোট, তোমাদেরকে ধাতু চকচক করে আঘাত করলে এই ঝনঝন করে, বিদ্যুৎ পরিবাহী, এগুলা একটু বৈশিষ্ট্য। আর মনে রাখবা, ধাতুর মূল মানে যে ধর্মই হচ্ছে, ওই ধর্মটা হচ্ছে যে ধাতুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলা ত্যাগ করে। একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয়। যে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হবে, আবার যদি গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আধানে পরিণত হবে, যেহেতু ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। আবার অধাতব ধর্ম, যেগুলা এই ইলেকট্রন ত্যাগ করে সেগুলো হচ্ছে ধাতু, আর যেগুলো ইলেকট্রন গ্রহণ করে ওগুলো হচ্ছে অধাতু। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো বন্ধুরা, এখানে যে লিথিয়াম আছে, লিথিয়াম একটা ধাতু। এখন বন্ধুরা, ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ঋণাত্মক তড়িৎ ঋণাত্মক আয়ন তৈরি করতে যে শক্তির প্রয়োজন তাকে ইলেকট্রন আসক্তি বলে। মনে রাখবেন, ইলেকট্রন এই আয়নীকরণ শক্তি হচ্ছে যে আমরা ইলেকট্রনটা শেষ কক্ষপথ থেকে সরিয়ে ফেলছি, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে আমরা ইলেকট্রনটা সেই কক্ষপথে আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি। সুতরাং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি কিন্তু প্রায় বিপরীত। তো গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলগুলো আয়নীকরণ শক্তি দেয়, আর ইলেকট্রন আসক্তি দেয় গ্রুপ 16, 17 এই মৌলগুলা। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা হয়তো ক্লিয়ার। এর পরবর্তীতে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা জানি ধাতু, তারপরে ধাতব বন্ধন, এই সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই বন্ধনগুলাই মূলত বেশিরভাগ আমরা জানা। তবে এখানে সমযোজী বন্ধন হচ্ছে ওই বন্ধন যেখানে ইলেকট্রন, দুটি মৌল পরমাণু তাদের নিজ নিজ ইলেকট্রনগুলা শেয়ার করে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি ইলেকট্রন একটি পরমাণু তার নিজের দিকে সম্পূর্ণ আকর্ষণ করে নিয়ে যেতে চায় ইলেকট্রনগুলা। এই ধর্মকে মূলত তড়িৎ ঋণাত্মকতা ধর্ম বলে। সুতরাং এখান থেকে আপনারা একটা স্মার্ট সংজ্ঞা বানিয়ে ফেলতে পারেন যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করে, এই ধর্মটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। আমি মনে করি এরকম সহজ সংজ্ঞা বইতে বা কোথাও আপনি পাবেন না। বি দাক্ষা প আ হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বৃদ্ধি পাবে। আমি আগেই বলেছি যে বি দাক্ষা প হ্রাস পাবে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বা অন্যান্য ধর্মগুলা বৃদ্ধি পাবে। সুতরাং লিথিয়াম থেকে এই যা আছে হিলিয়াম, নিয়ম, এখান পর্যন্ত যাইতে সবগুলোর তড়িৎ ঋণাত্মকতা 0.5 করে করে বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে আবার তারা কমে যায়। এখন আমাদের মূল টপিকস হচ্ছে যে এখানে আমরা ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু ইত্যাদি কথা আপনাদেরকে বলেছি। তো ক্ষার ধাতু হচ্ছে যে সকল এই ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, সেটা ইনশাল্লাহ পরে আরেকদিন আরেক ভিডিওতে প্রকাশ করা হবে। মৃৎক্ষার ধাতু হচ্ছে এগুলা মূলত মৌলগুলা মৃত্তিকা থেকে পাওয়া যায়, এই জন্য তাদেরকে মৃৎক্ষার ধাতু বলে। এখানে আবার পর্যায় সাধারণত মুদ্রা ধাতু আছে, যেমন সিলভার, কপার, এই গ্রুপ 11 এর ধাতুগুলা মুদ্রা ধাতু। আবার এখানে আছে অবস্থান্ত ধাতু। আমি পূর্বেই বলেছি যে পর্যায় সারণীকে 4টি ব্লকে ভাগ করেছে, যেটা ইন্টারমিডিয়েটের জন্য আপনারা পাবেন এস ব্লক, পি, ডি, এফ এই ব্লকগুলা। তো ডি ব্লকের ধাতুগুলাই কিন্তু অবস্থান্ত ধাতু। সুতরাং আপনারা পর্যায় সারণী পড়েন, আমার ভিডিওটা ভালো করে বারবার শুনেন, যেখানে বুঝেন না বা কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করেন। আর ইনশাল্লাহ আমি পরবর্তীতে ইন্টারমিডিয়েটের মূলের পর্যাবৃত্ত ধর্ম ওই চ্যাপ্টার থেকে একদম যত ধরনের আপনাদের কঠিন এরিনাগুলো আছে ওগুলো থেকে সুন্দরভাবে সাজিয়ে শর্টকাট বা বিভিন্ন ছন্দ আকারে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, যেটা আপনি বিভিন্ন বই বা গাইড ইত্যাদিতে পাবেন না। ওই রকম করে ইনশাল্লাহ বোঝানো হবে।